আসসালামু আলাইকুম। হাজির হয়ে গিয়েছি এই ড্রামাটির পরবর্তী পর্ব নিয়ে। তো চলো বেশি কথা না বলে ড্রামাটি শুরু করা যাক। আগের পর্বে দেখেছিলাম ফেইয়ু গার্ডরা ডিমন ক্ল্যানে আক্রমণ করেছে। হং তার রাজ্য আর প্রজাদের বাঁচাতে নিজের পাওয়ার ব্যবহার করে তাদেরকে প্রোটেক্ট করছিল। এরপর বিংজু আর হং একে অপরের মুখোমুখি হয়। বিংজু হংকে বলে, তাহলে তুমি এই ডিমনদের রাজা হং? হং বলে, তোমার মতো তুচ্ছ মানুষ ছাড়ার কোনো যোগ্যতাই নেই আমার নাম উচ্চারণ করার। এরপরই শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই। তারা একে অপরের সাথে ভালোই ফাইট করছিল। হঠাৎই তাদের মাঝখানে চলে আসে শিয়াও। শিয়াওকে দেখে বিংজু বলে, তুমি কি জানো তুমি কি করছো? শিয়াও বলে, ভালোভাবে জানি। ডিমনরা তাদের রাজ্য থেকে কাল্টিভেশন করছে। মানুষদের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তাহলে তুমি কেন বিনা কারণে তোমার সৈন্য নিয়ে ডিমন রাজ্যে প্রবেশ করে নির্দোষ ডিমনদের উপর হামলা চালিয়েছ? অনেক ছোট ছোট ডিমনদের মেরে ফেলেছ। এটুকুই যথেষ্ট তোমার ডিমন হত্যার ক্রেডিট পাওয়ার জন্য। এখন ডিমন রাজ্য থেকে বের হয়ে যাও। বিংজু বলে, তুমি কি যাবে না? হং বলে সে যাবে না, কারণ তার বডিতে ডিমন ব্লাড বইছে। সে নিজেও ডিমন রিয়েলমের একজন সদস্য। আমি তাকে ডিমনিক আর্ট প্র্যাকটিস করাচ্ছি। বিংজু বলে, সে মানুষ। হং বিংজুকে ডিমন রাজ্যের বাইরে ছুঁড়ে মারে। এরপর দেখি হং তার পাওয়ার রিকভার করার চেষ্টা করছিল। শিউমিং হংকে বলে, আমাদের মাঝে নিশ্চয়ই কোনো গুপ্তচর রয়েছে। তখনই ব্যাম্বো ডিমন বলে, এখানে গুপ্তচর আর কেউ নয়, শিয়াও। ডালি বলে, তুমি কি করে এটা বলতে পারলে? শিয়াও তো তখন আমাদের সবাইকে বাঁচিয়েছে। ব্যাম্বো বলে, তার পায়ে লেগে থাকা ফ্লুরিড পাউডারের ছাপ দেখেই তো ফেইয়ু গার্ডরা ডিমন রাজ্যে প্রবেশ করতে পেরেছে। ডালি বলে, সেটা হয়তো অসাবধানতাই তার পায়ে লেগে গিয়েছে। ব্যাম্বো বলে, আমাদের কারো পায়ে লাগলো না, তার পায়ে কি করে লাগলো? হেইয়ু বলে, আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব চায় না। সে হংকে বলে, আমাদের শিয়াওকে সন্দেহ হচ্ছে। মানুষের গুপ্তচর বলে, তাকে তো আপনিই এনেছিলেন। হং বলে, তাহলে কি আমরা দুজনেই দোষী? হেইয়ু বলে, তা বলিনি, তবে শিয়াওকে প্রমাণ করতে হবে সে আমাদের বিশ্বস্ত। শিউমিংও বলে, হ্যাঁ, আর তা হলো ফেইয়ু গার্ড প্রধানের কাছে একটি তলোয়ার রয়েছে, যেটা সাধারণ কোনো তলোয়ার নয়। এটি ডিমন সোল ধ্বংসকারী তলোয়ার। এটি আমাদের ডিমনদের জন্য ভীষণ হুমকিতে পরিণত হবে। শিয়াওকে এই তলোয়ার নিয়ে ডিমন রাজ্যে ফিরে আসতে হবে, যাতে করে সেই তলোয়ারের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকে। তাহলে শুধু আমাদের হুমকিই দূর হবে না, বরং সে নিজেকেও নির্দোষ প্রমাণ করতে পারবে। তাহলে আমরা তাকে সম্পূর্ণ ডিমনের সম্মান দেব। শিয়াও বলে, আমি রাজি। ডালি আর লুলু বলে, আমরাও শিয়াওয়ের সাথে যাব, আমরা জানি সে নির্দোষ। হং বলে, ঠিক আছে। এদিকে বিংজু তখনও বাইরে থেকে আবার ডিমন রাজ্যে প্রবেশের চেষ্টা করছিল। তার অ্যাসিস্ট্যান্ট ইয়ান বলে, আমাদের এখন ফিরে যাওয়া উচিত। ফেইয়ু গার্ড বাহিনী করেই হয়েছে মূলত ডিমন ধ্বংস করার জন্য। সব ডিমন একবারে মেরে ফেললে আমরা পরে আর কি কাজ করব? বিংজু বলে, এখন ডিমনরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনই সুযোগ আবারও হামলা করার। তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা জানি আপনার ডিমনদের সাথে গভীর শত্রুতা রয়েছে, তবে আমাদের সবারই পরিবার রয়েছে, আমাদের দিকটাও একটু ভাবুন। বিংজু ফিরে যেতে রাজি হয়ে যায়। হং শিয়াওকে বলে, ডিমন রাজ্য এখন আর নিরাপদ নয়, এই সুযোগে তুমি চলে যাও, আর কখনোই ডিমন রাজ্যে ফিরে এসো না। শিয়াও বলে, কখনোই না, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাই আমি সেই তলোয়ার নিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করব। হং বলে, নিজের খেয়াল রেখো। শিয়াও বলে, চিন্তা করো না, যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে তো আমার কাছে এই পেন্ডেন্টই রয়েছেই। ডালি শিয়াওকে বলে, এখন আমরা কোথায় যাব? হং শিউমিংকে পাঠায়। শিউমিং বলে, লর্ড আমাকে পাঠিয়েছেন তোমাদের জীবন রক্ষাকারী কৌশল শিখিয়ে দেওয়ার জন্য। খুব ভালো করে ভেবেচিন্তে বলো তোমরা আমার থেকে কি শিখতে চাও। ডালি বলে, শুধু কি একটি কৌশলই শিখবো? শিউমিং বলে, আমি ভাবছি তুমি একটাও শিখতে পারবে কিনা। লুলু বলে, আমি ক্লাউড রাইডিং টেকনিক শিখতে চাই। যখন কোনো বিপদ হবে আমি শিয়াও আর ডালিকে আমার পিঠে তুলে উড়ে চলে আসব। শিউমিং বলে, বুদ্ধি ভালো, তবে আমার মনে হচ্ছে পৃথিবীতে এমন কোনো ক্লাউড নেই যেটা তোমার ওজন নিতে পারবে। ডালি বলে, আমরা অদৃশ্য হওয়ার টেকনিক শিখতে চাই, তাহলে কেউ আমাদের দেখতে পাবে না, আমরা যাব, তরবারিটি নেব আর চলে আসব। শিউমিং বলে, তোমার এখন যে পাওয়ার রয়েছে, এখন তুমি যদি অদৃশ্য হওয়ার টেকনিক শিখতে চাও তাহলে তোমার 60 বছর লাগবে, এ তো অনেক সময়। শিয়াও বলে, আমি শুনেছি ডিমনদের এমন একটি টেকনিক রয়েছে যে গাছের পাতাকে রূপা বানানো যায়। শিউমিং বলে, হ্যাঁ, এটা সহজ। এরপর তারা রূপা বানানো শিখে যায়।
তারা তো তিনজনই ভীষণ খুশি। এরপর তারা চলে আসে মানুষদের দুনিয়ায়। এখান থেকে মানুষের দুনিয়ার প্রবেশ পথের গেটে মানুষেরা ডিমন প্রবেশ আটকাতে একটি নিয়ম করেছে। সবাইকে মন্ত্রপুত জল শরীরে ছিটিয়ে দিতে হবে। এটা মূলত ডেমনিক এনার্জি প্রকাশের মন্ত্রপুত জল। যদি কেউ এটা করতে রাজি না হয় তাহলে ধরে নেওয়া হবে সে একজন ডিমন। এটা শুনে লুলু ভয় পেয়ে বলে, শিয়াও, আমার পা তো আর এগুচ্ছে না। ডালি বলে, আগে সবার থেকে তোমার এই নাকটা লুকিয়ে রাখো। আমাদের এখন অদৃশ্য হওয়ার পাওয়ার জরুরি, কিন্তু সেটা শিখতে তো টাইমের প্রয়োজন। শিয়াও বলে, চলো আমার রূপার পাওয়ার দেখাচ্ছি। এরপর সে একজন সৈন্যের কাছে গিয়ে বলে, আমি মিস্টার পারফেক্টের গ্রামের বাড়ি থেকে এসেছি। এখানে গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয় তাকে জানাতে হবে, কিন্তু এখানে অনেক সিরিয়াল। সে সৈন্যটিকে রূপার টুকরোটি দিয়ে বলে, আপনি কি আমাকে দ্রুত ভিতরে যাওয়ার অনুমতি দিতে পারেন? তারা ভিতরে ঢুকতে চাইলে সৈন্যদের সিনিয়র বলে, দাঁড়াও, তোমরা মিস্টার পারফেক্টের আত্মীয়, এটার প্রমাণ কি? বলো আমায়, পারফেক্টের হোমটাউন কোথায়? শিয়াও বলে, ওনার জন্মস্থান কিজুতে। তিনি বেড়ে ওঠেন জিনান সিটিতে। সিনিয়র বলে, তাহলে বলো পারফেক্টের উপনাম কি? শিয়াও বলে, ওয়াং। সে তো সব বানিয়ে আন্দাজে বলছিল। সিনিয়র তা বুঝে যায়, তাই সে সৈন্যটিকে বলে, তোমার কি বুদ্ধি নেই? সে যদি সত্যি মিস্টার পারফেক্টের আত্মীয় হতো তাহলে ঘোষ দেওয়ার প্রয়োজন পড়তো না। আজ আমার মুড ভালো, তাই তোমাদের আমি ম্যাজিস্ট্রেট অফিসে নিচ্ছি না। যাও গিয়ে সবার মতো লাইনে দাঁড়াও। লুলু আর ডালি শিয়াওকে টেনে নিয়ে আসে। শিয়াও অনেকগুলো রূপোর টুকরো ছিটিয়ে দিয়ে বলে, আরে এখানে এত রূপা কোথা থেকে আসলো? সকল মানুষ হামলে পড়ে রূপা কুড়াতে। সেই সুযোগে তারা ভিতরে ঢুকে যায়। এরপর তারা রূপা দিয়ে দোকান থেকে মানুষদের অনেক সুন্দর সুন্দর পোশাক কিনে নেয়। ম্যাজিক করে তারা লুলুর নাকটাও হাইড করে নিয়েছে। এরপর তারা মানুষের দুনিয়ায় স্পাইসি সব খাবার খেতে বসে। খাওয়ার সময় লুলুর নাক আবারও আগের মতো বের হয়ে যায়। ডালি বলে, খেতে খেতে বারবার নাকটা কেন বের করছো? শিয়া বলে, নাক ছোট করো, এটা কেউ দেখে ফেললে সমস্যা হবে। তখনই সে রেস্টুরেন্টে অনেকগুলো ডিমন হান্টাররাও খাবার খেতে আসে। তা দেখে তো ডালি ভয় পেয়ে যায়। শিয়াও বলে, ভয় পেও না, আমরা তো মাইনর ডিমন, তারা আমাদের চিনতে পারবে না। তোমরা স্বাভাবিকভাবেই খাবার খাও। সেই রেস্টুরেন্টে আবার কিংহুয়া রাজ্যের আরও কতগুলো সৈন্য চলে আসে। তারা ওয়েটারকে বলে তাদের জন্য সব থেকে ভালো প্রাইভেট রুম দেওয়ার জন্য। এরপর আসে তাদের মাস্টার জিন মুচিং আর তার স্ত্রী আর মেয়ে ইউনি। তারা সবাই মূলত ইমোর্টাল। সবাই বলাবলি করছিলেন, ইমোর্টাল মাস্টার মুচিং আজ হঠাৎ মানুষের দুনিয়ায় কেন এসেছে? এই ইমোর্টালরাও ডিমন শিকার করে থাকে, আর তারা মানুষদের থেকে অনেক পাওয়ারফুল। এরপর তারা তাদের ঘরে চলে আসে। অতিরিক্ত খাবার খেয়ে ফেলায় লুলু বিছানায় তার শরীর এলিয়ে দিয়েছে। শিয়াও ডালিকে জিজ্ঞেস করে, আচ্ছা, এত মানুষের মধ্যে থেকে কি তোমার মানুষদের ভয় লেগেছে? ডালি বলে, অবশ্যই। যদি আমরা ডিমন রূপে আসতাম তাহলে কি আর কখনো ফিরে যেতে পারতাম নাকি? লুলু বলে, তবে এখানে খাবার ভীষণ মজা। ডালি বলে, হ্যাঁ, শিয়াওয়ের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। এদিকে হং বসে ধ্যান করছিল। শিউমিং মজা করে বলে, মনে হচ্ছিল আপনি ভীষণ চিন্তিত। যদি আপনি চান আমি আপনার সাথে মানুষের দুনিয়ায় যেতে পারি। হঠাৎই সে দেখে তার পাশে হং নেই। সে চলে এসেছে মানুষের দুনিয়ায়, শিয়াওয়ের কাছে। হং বলে, কেন ডেকেছ? তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি কোনো বিপদে পড়েছ। শিয়াও বলে, আমি অনেক বেশি খাবার খেয়ে ফেলেছি, তাই আমার এখন একটু হাঁটা প্রয়োজন। তাই আমি এখানে আপনাকে ডেকেছি, আমি আপনার সাথে হাঁটবো। হং বলে, কিন্তু তোমাকে আমি এই জেড পেন্ডেন্টটি দিয়েছি শুধুমাত্র তুমি বিপদে পড়লে আমাকে ডাকবে বলে। শিয়াও বলে, এটাও তো এক ধরনের বিপদ। যদি না হাঁটার জন্য এখন আমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? এরপর শিয়ার হং আসে বাজারে। শিয়াও হংকে এখানে স্পাইসি খাবারগুলোর গল্প শোনাচ্ছিল। সে একটি অ্যানিমেল চকলেট হংকে খাইয়ে দেয়। হংয়ের তখন আগের জন্মের নিগানের কথা মনে পড়ছিল। এরপর শিয়াও দুটি ডিমনিক মাস্ক কিনে এনে একটা পরে সে হংকে ভয় দেখায়। হং বলে, হ্যাঁ, আমি ভয় পেয়েছি, তোমাকে একদম ডিমনদের মতো লাগছে। এরপর সে হংকে স্যুপ খাইয়ে দেয়। শিয়াও বলে, যদি তুমি এখানে থেকে যাও তাহলে আমি তোমাকে এখানে ঘুরে ঘুরে অনেক স্পাইসি খাবার খাওয়াবো। এরপর থেকে তুমি আর কখনোই মানুষদের ঘৃণা করবে না। হং বলে, কিছু অভিমান ভোলা কঠিন, আর কিছু অনুভূতির পিছুটান ছাড়াও কঠিন। এরপর কয়েকজন ফেইগার্ড জোরে জোরে বলছিল তারা 1000 বছরের ডিমন বন্দি করেছে, তারা ভীষণ পাওয়ারফুল। এরপর তারা একটি মেয়েকে বিরক্ত করছিল। তখনই সেখানে শিয়াও মাস্ক পরে এসে বলে, মেয়েদের বিরক্ত করব
তাহলে মেয়েদের রক্ষা করার এই পোশাকটা ছেড়ে তো বিরক্ত করো। তখন তারা বলতে শুরু করে, আমরা অনেকগুলো ডিমন ধরে এনেছি। অলরেডি বিংজিয়াং এর লোকেরা ডিমন খাওয়া শুরু করে দিয়েছে। শিয়াও বলে, যদি সত্যি তোমাদের পাওয়ার থাকে তাহলে আমার সাথে ফাইট করো। এরপর শিয়াও তার ফায়ার টেকনিক দিয়ে তাদের অ্যাটাক করে, কিন্তু তার অ্যাটাক বারবারই মিস হচ্ছিল, যেটা দেখে গার্ডরা বলে তুমি হেরে গিয়েছো। তখনই পানিতে জোরে ব্লাস্ট হয়, যেটা দেখে সব গার্ডরা তো ভয় পেয়ে যায়। এই ব্লাস্ট করিয়েছে মূলত আড়াল থেকে শিয়াও হংকে দেখে খুব খুশি হয়। এরপর সে নিজেকে পাওয়ারফুল দেখাতে কী সব আজে বাজে মন্ত্র পড়তে শুরু করে আর বলে এখনই বাজ পড়বে। তার কথায় হং বাজ ফেলে। এরপর সে বলে এখন স্বর্গীয় আগুন জ্বলে উঠবে। হং তো আগুন জ্বালাতে চাইছিল না, কিন্তু সে বারবার বলতেই থাকছিল, তাই বাধ্য হয়ে সে আগুনও জ্বালিয়ে দেয় সেখানে থাকা কিছু লণ্ঠনে। এটা দেখে শিয়াও তো ভয় পেয়ে যায়। সে বাতাস দিয়ে আগুন নিভাতে চায়, যেটা আরো বেশি জ্বলে ওঠে। সৈন্যগুলো ভয় পেয়ে চলে যায়। হং তখন পানি দিয়ে আগুনটা নিভিয়ে দেয়, আর সে শিয়াওয়ের উপর ভীষণ রেগেছিল। হং বলে, আমি তোমাকে সহ্য করছি কারণ আমি তোমাকে দেখাতে চাইছি মানুষেরা বিনা কারণে ডিমনদের সাথে শত্রুতা করছে। এটার মানে এই নয় তুমি আমার দুর্বলতার সুযোগ নেবে। শিয়াও বলে, কিন্তু আমি তো শুনেছিলাম আমাকে না মারার কারণ আমি দেখতে নিঙানের মতো। হংকে রেগে যেতে দেখে শিয়াও বলে, ঠিক আছে ঠিক আছে, আর কখনো এসব বলবো না। তোমার পোশাক তো নোংরা হয়ে গিয়েছে, চলো তোমাকে নতুন পোশাক কিনে দেব। হং বলে, কোনো প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। সেও বসে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। সে বলে, আমি তো শুধুমাত্র তোমাকে মানুষের দুনিয়ার সৌন্দর্য দেখাতেই ডেকেছিলাম, কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গিয়েছে। তার এসব কান্না দেখে হং তাকে টেনে নিয়ে একটি শপে আসে। শিয়াও হংয়ের বডির মাপ নিয়ে নিজে পছন্দের পোশাক কিনে দেয়। শিয়াওকে খুশি দেখে হংয়েরও ভালো লাগে। এরপর শিয়াও হংকে বলে, দেখেছ মানুষেরা কত ভালো, তোমার বারবার মানুষের দুনিয়ায় আসা উচিত। হং বলে, আমি জানি তুমি চেষ্টা করছো মানুষ আর ডিমনরা যেন একসাথে মিলেমিশে বাস করে। ডিমনরা সেটা চাইলেও মানুষেরা তা কখনোই মেনে নেবে না। যেমন তারা ফেয়ুগার্ড পাঠিয়ে ডিমন রাজ্য ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। এই পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে। তোমার নিজের সেফটির চিন্তা করার প্রয়োজন। এই জেট প্যান্ডেটটি তোমাকে দিয়েছি, বিপদ হলে আমাকে ডাকবে। এরপর বিনা কারণে আর কখনো ডেকো না। এরপর হং সেখান থেকে চলে আসে। সে দেখে এক লোক ডিমন তাড়ানোর মন্ত্র বিক্রি করছে। মানুষের নিজেদের বাড়ি ঘরের সামনে বিভিন্ন মন্ত্র ঝুলিয়ে রেখেছে। হং মনে মনে বলে, শিয়াও, আবার যদি মানুষ আর ডিমনের মাঝে জীবন মৃত্যুর লড়াই হয়, তুমি কাদের পাশে থাকবে? পরের দিন ম্যাজিস্ট্রেট হলে দুজন এসে অভিযোগ করে কাল রাত থেকে তাদের মেয়ে নিখোঁজ। তাদের মেয়েকে খুঁজে বের করার অনুরোধ করে। পারফেক্ট বলে, হয়তো তোমার মেয়ে কারোর সাথে পালিয়েছে, নিজেরা গিয়ে ভালোভাবে খোঁজ করো। মহিলাটি বলে, আমার মেয়ে খুব ভালো, সে বাড়ির বাইরে কখনোই যায় না। তখন একজন সৈন্য বলে, গত 2 দিনে 5জন মেয়ে নিখোঁজ হয়েছে। বিংজু মহিলাটিকে বলে, আপনার মেয়ে কোথা থেকে হারিয়ে গিয়েছে, আমাদের নিয়ে চলুন। এরপর তারা তাদের বাড়ি আসে। মহিলাটি বলে, কাল রাতে আমি আমার মেয়ের সাথে এখানেই বসেছিলাম, হঠাৎই সে বলল তার খিদে পেয়েছে, তাই আমি কিচেনে যাই তার জন্য স্যুপ বানাতে। ফিরে এসে আর তাকে খুঁজে পাইনি। সৈন্যরা তাদের বাড়ি সার্চ করছিল, কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায়নি। বিংজু মহিলাটিকে বলে, তার মেয়ে কখন থেকে নিখোঁজ? মহিলাটি বলে, কাল রাত 9টা থেকে। বিঞ্জু বলে, আমরা রাত 9টা পর্যন্ত এখানেই অপেক্ষা করব। এদিকে ডালিয়া লুলু অনেকগুলো গাছের পাতা নিয়ে এসেছে, এগুলোকে তারা রূপা বানাবে। লুলু আর ডালি বলে এবার তারা আরো বেশি টেস্টি খাবার খাবে। সেও তাদের তরবারি খুঁজে পাওয়ার জন্য একটি প্ল্যান বলে। এরপর তারা ছদ্মবেশ নিয়ে ছেলে সেজে ওর হাউজে আসে। তারা অনেকেই রূপা দিয়ে সেই ওর হাউজের থাকা সকল মেয়েদের নিজেদের জন্য বুকিং করে নেয়। ওর হাউজের মালিক তো এত রূপা পেয়ে ভীষণ খুশি। তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মনে হচ্ছে এখানে 2জন পুরুষ নয় নারী। মালকিন বলে, তাতে আমার কি, আমি তো টাকা পেয়েছি। এরপর সেখানে অনেক ছেলেদেরও ডাকা হয়। তারা বিভিন্ন খেলা দেখাচ্ছিল। শিয়াও বলে, আমি অনেক বড়লোক পরিবার থেকে বিলং করি, কিন্তু আমার বাড়িতে ডিমন অ্যাক্টিভিটিস পাওয়া গিয়েছে। আমি শুনেছি ফেয়ুগার্ড প্রধানের কাছে ডিমন ধ্বংসকারী তরবারি রয়েছে। যদি সেটা কেউ আমাকে এনে দেয় তাহলে তাকে আমি অনেক টাকা দেব। একজন লোক বলে, তোমার নিশ্চয় মাথা খারাপ হয়ে গিয়েছে, সে প্রশাসনিক লোক, তার থেকে তরবারি চুরি করা অসম্ভব। লুলু তাদের অনেক টাকা দেখায়, এটা দেখে সবাই লোভে পড়ে রাজি হয়ে যায়। ডালি বলে, আমাদের প্ল্যান কি কাজ করবে? শিয়াও বলে, এটা মানুষের দুনিয়া, এখানে টাকাই প্রধান আইন।
এরপর দেখি লুলুকে সব মেয়েরা এক ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। লুলু দেখে ভেতরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যেটা দেখে লুলু ভয় পেয়ে বাইরে যেতে চায়। মেয়েটি কান্না করে বলে, দয়া করে আমাকে প্রত্যাখ্যান করবেন না, তাহলে ম্যাডাম আমাকে শাস্তি দেবে, আমাকে কোনো খাবারও দেবে না। এটা শুনে লুলুর অনেক মায়া হয়। সে মেয়েটিকে বলে, ঠিক আছে, আমি তোমাকে প্রত্যাখ্যান করব না। লুলু মেয়েটিকে বলে, তুমি যে বললে তোমাকে প্রত্যাখ্যান করলে খাবার দেবে না, তুমি কি এখন পর্যন্ত কিছু খাওনি? মেয়েটি বলে, না। লুলু তাকে কিছু চকলেট দেয়। সে বলে, এগুলো অনেক টেস্টি, পৃথিবীতে খাবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েটি তো ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ডালির কাছে কয়েকটি মেয়েকে পাঠানো হয়েছে। ডালি মেয়েগুলোকে বলে, সৌন্দর্য বৃদ্ধি করার যত টিপস তোমরা জানো সব আমাকে বলো। তারা ডালিকে অনেক বিউটি টিপস দিচ্ছিল, এমনকি তাকে নাচ শেখার স্টেপও শিখিয়ে দিচ্ছিল। লুলুর সাথের মেয়েটি লুলুকে বলছিল, আমি কখনো এত আরামদায়ক বিছানায় ঘুমাইনি। লুলু তাকে আরো কিছু চকলেট দিয়ে বলে, ঘুমিয়ে যাও, সকালে উঠে এগুলো খেও। মেয়েটি বলে, আমার ঘুম পাচ্ছে না, তুমি আমাকে একটি গল্প শোনাও। লুলু বলে, আমি গল্প পারি না। সে মেয়েটিকে গাছের পাতা দিয়ে একটি ঘাস ফড়িং বানিয়ে দেয়, যেটা দেখে মেয়েটি খুশি হয়ে লুলুকে একটা কিসও করে দেয়। লুলুর ফেস তো ব্লাশিং করছিল। এদিকে বিঞ্জু এসেছিল মিস্টার পারফেক্টের বাড়িতে। পারফেক্ট বিঞ্জুকে ভিতরে নিয়ে বাকিদের বাইরে রেখে দরজা লাগিয়ে দেয়। সে বিঞ্জুকে অনেক ভালো ভালো খাবার দিয়ে বলে, আমার মাকে ডিমন আক্রমণ করেছিল, আমাদের বাড়ি অনিরাপদ, ওনার বয়স 70 বছর, ওনাকে ডিমনদের থেকে বাঁচানোর জন্য আপনি কি আমাকে আপনার এই পিওর সোল তরবারিটি দিতে পারবেন? এটা আমার বাড়ির সামনে ঝুলিয়ে রাখলে ডিমনরা আর আমার বাড়িতে আসতে পারবে না। এদিকে ইয়ানের কাছে একটি লোক এসে কিছু একটা বলে। ইয়ানও বিঞ্জুর কাছে গিয়ে বলে, তার বাবার উপর ডিমন হামলা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ, তার বাবাকে প্রোটেক্ট করতে সেই তরবারিটি চাইছে। বিঞ্জু বলে, অদ্ভুত তো, তোমাদের দুজনের বাড়িতে ডিমন হামলা হয়েছে, মনে হচ্ছে ডিমনরা আজকাল খুব চালাক হয়ে গিয়েছে। চলো প্রথমে আমি মিস্টার পারফেক্টের মাকে দেখব, এরপর তোমার বাবাকে, পরে না হয় প্রয়োজন হলে আমি তোমাদের তরবারিটি দেওয়ার ব্যবস্থা করব। এটা শুনে পারফেক্ট বলে, আমার মায়ের জন্য বেশি জরুরি নয়, আপনি আগে তার বাবাকে দেখে আসুন। ইয়ান বলে, আমারও জরুরি নয়, আপনি আগে মিস্টার পারফেক্টের মাকে দেখুন। তারা দুজনেই ঝগড়া শুরু করে, তাই বিঞ্চু বলে, থামো, সত্যিটা বলো আমায়। তখন তারা দুজনেই বলতে শুরু করে, এটা মূলত অন্য কারো প্রয়োজন। সে বলেছে যে তাকে এই তরবারিটি নিয়ে দেবে, সে তাকে এক গাড়ি গোল্ড দেবে। বিঞ্চু বলে, আমি কখনো ভাবিনি আমার তরবারি এত দামি হবে, আমাকে নিয়ে চলো সেই রিচ ম্যানের কাছে। তারা বলে, পিংজিয়াংয়ে রয়েছে তারা। এদিকে অনেক লোক নিজেদের নর্মাল তরবারি নিয়ে হাজির হয়েছে। সেখানে দুটো মেয়ে এসব নকল তরবারি নিয়ে আসা লোকদের সেখান থেকেই তাড়িয়ে দিচ্ছিল। তখনই সেখানে সিমিলার পোশাকে হাজির হয় বিঞ্জু। সে বলে, তরবারি নিয়ে এসেছি, আমাকে সেই রিচম্যানদের সাথে দেখা করিয়ে দিন। সেখানে থাকা কিছু লোক তাকে ভিতরে প্রবেশে বাধা দিচ্ছিল। বিঞ্জু তার তরবারি দিয়ে তাদের ধুলাই করে দেয়। এরপর সেই ওয়ারহাউজের ওনার তাকে দেখিয়ে দেয় শিয়াওদের ঘর। সে বলে, তোমার তরবারিটি মনে হচ্ছে অরিজিনাল, তুমি যা পুরস্কার পাবে তা থেকে আমাকে কিছু দিতে ভুলো না। বিঞ্জু সেই ঘরে প্রবেশ করেই বলে, শুনেছি আপনারা ডিমন তাড়ানোর তরবারি খুঁজছেন, তাই আমি নিজেই চলে এলাম আমার তরবারিটি নিয়ে। সেও তো শত চেষ্টা করেও তরবারিটি বের করতে পারেনি। তাকে দেখে চিনে ফেলে বিঞ্জু। সে বলে, তাহলে তুমি, নিশ্চয়ই তোমাকে হং পাঠিয়েছে, তুমি ডিমনদের হয়ে কাজ করছো, ভুলে গিয়েছো তুমি এক সময় মানুষ জগতে ছিলে। সেও বলে, আমি সত্যি বলছি, ডিমনরা খারাপ নয়, আমি সেখানে যাওয়ার পর তারা আমাকে পোশাক দিয়েছে, খাবার দিয়েছে, বিছানা দিয়েছে, আমার সাথে খুব ভালোভাবে মিশেছে। মাইনর ডিমন আর ছোট মানুষ বাচ্চাদের মাঝে কোনো তফাৎ নেই, তাদেরও অনুভূতি রয়েছে, কেন তাদের ইভিল ভেবে মারতে চান? তখনই বিঞ্জু তরবারিটি রিয়েক্ট করে ওঠে। বিঞ্জু বলে, সব ডিমন ভালো নয়। শিও বলে, ঠিক আছে, তাহলে বলো, তুমি কি কখনো কোনো ডিমনকে নিজ চোখে দেখেছো মানুষ মারতে? বিঞ্জু বলে, আমি অনেক ভয়ানক ঘটনাও দেখেছি, তোমাকে সব বলবো যদি তুমি আমাকে বলো তুমি ডিমন রাজে কিভাবে গিয়েছিলে, আর সেখানে যাওয়ার পর কি ঘটেছে। তখন শিয়াও সব ঘটনা খুলে বলে। বিঞ্জু বলে, তুমি যা বলেছ এটা শুনে আমার তরবারি রিয়েক্ট করেনি, মানে সে তোমাকে বিশ্বাস করছে, তাই আমিও তোমাকে বিশ্বাস করছি। শিয়াও বলে, মনে হচ্ছে তোমার এই তরবারিটি জীবন্ত, তুমি কি এটার মধ্যে জাদু করেছো? বিঞ্জু বলে, এটার মধ্যে একজনের আত্মা রয়েছে, যাকে ইভিল ডিমন মেরে ফেলেছিল।
সে চায় আমি এই তরবারি দিয়ে সকল ইভিল ডিমনকে শেষ করি। শিয়াও বলে, পুরো ঘটনাটি বলো আমায়। বিংজু বলতে শুরু করে, তার ফ্যামিলি প্রজন্মের পর প্রজন্ম থেকে মিলিটারিতে কাজ করে, কিন্তু কোনো বাজে লোক তাদের বাবাকে ফাঁসিয়ে চাকরি থেকে বের করে দিয়েছিল। সে কষ্টে তার বাবা কিছুদিন পরেই মারা যান। এরপর রাজপরিবার থেকে তাকে ডাকা হয় চাকরির জন্য। বিংজুর বাবারও স্বপ্ন ছিল সে একজন সৈনিক হবে। তার জন্য একটি ভালো তরবারি প্রয়োজন ছিল তার মার্শাল প্র্যাকটিসের জন্য। বিঞ্জু আর তার বোন খুব কষ্ট করে দিন কাটাতো। একদিন তার বোন কাঠ কেটে তা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসে। এগুলো মূলত সে বিঞ্জু তরবারি কেনার জন্য জমা করবে। বিঞ্জু তার হাত কেটে যাওয়ায় তাকে অনেক বকা দিচ্ছিল, কারণ সে তার বোনকে এসব কাজ করতে বারণ করেছে। তার বোন বলে, এখন তোমার একটা তরবারি খুব প্রয়োজন। তরবারি না হলে তোমার ম্যাজিস্ট্রেট অফিসে জব হবে না। তুমি আমার থেকে এখন এই টাকাটা নাও। পরে যখন তোমার জব হয়ে যাবে তখন তুমি আমাকে তার ডাবল করে ফিরিয়ে দিও। বিঞ্জু তার বোনের ক্ষততে মেডিসিন লাগিয়ে দেয়। সে বলে, যখন আমি জেনারেল হয়ে যাব তখন আমি তোমার জন্য অনেক দামি দামি পোশাক কিনে আনবো, এমনকি তোমাকে একটি দামি বাড়িও করে দেব। আর সবশেষে তোমার জন্য একটি সুন্দর দেখে বর খুঁজে আনবো। ভাই বোনের খুনসুটির মাঝে হাজির হয়ে যায় সংনামের একজন লোক। বিঞ্জুর বোন বলে, আমরা তো আমাদের ভাড়া আর চাঁদা সবই দিয়ে দিয়েছি। লোকটি বলে, দিয়ে দিয়েছো তা ঠিক, কিন্তু নতুন করে আবারও প্রজাদের উপর চাঁদা ধার্য করা হয়েছে। এবছর এক ফুটও বৃষ্টি পড়েনি, তাই বৃষ্টি দেবতার কাছে প্রার্থনার জন্য একজন কনেকে লুকাস গাছের কাছে উৎসর্গ করা হবে। তাই সে কনেকে কেনার জন্য টাকা প্রয়োজন। বিঞ্জু বলে, আমাদের কাছে কোনো টাকা নেই। সং বলে, কি আর করার, তাহলে এটা বাধ্যতামূলক। তার লোকেরা বিঞ্জুর বোনের গলায় ছুরি ধরে। সং বলে, সবাই যদি চাঁদা দিতে না চায় তাহলে আমি কি করে আমার সিনিয়রদের কাছে এর টাকা জমা দেব। সে তার লোকদের আদেশ দেয় বিঞ্জুদের ঘরে খুব ভালো করে খুঁজে দেখতে কোনো টাকা রয়েছে কিনা। তারা বিঞ্জু চোখে কাপড় বেঁধে তাকে মারধর করে টাকাগুলো নিয়ে চলে যায়। যাওয়ার সময় বিঞ্জুর কাঠ দিয়ে বানানো তরবারিটিও ভেঙে ফেলে দেয়। বিঞ্জু দেখে তার বোনের গাল কেটে গিয়েছে। তার তো ভীষণ কষ্ট হচ্ছিল। সে রেগে যায় সঙের উপর। তার বোন তিন আর তাকে বহু কষ্টে আটকে রাখে। রাতে বিঞ্জু বসে কিছু সরঞ্জাম বানাচ্ছিল। তার বোন তিন আর এসে তাকে ঘুমানোর জন্য বললে সে তার বোনকে ঘুমোতে বলে কাজ করতে থাকে। সকালে উঠে সে তার বোনকে ডাকতে ডাকতে ঘরে গিয়ে দেখে তার ঘরে একটি তরবারি রাখা রয়েছে, কিন্তু তার বোন কোথাও নেই। সে দৌড়ে একজন কামারের কাছে যায়। কামার তাকে জানায় তার বোন খুব ভোরে এসে পুরো টাকা দিয়ে ধারালো তরবারিটি কিনে নিয়েছে। সে কামারকে বলে গিয়েছে সে জমিদারের কাছে তার নিজেকে বিক্রি করে দিয়েছে 10 বছরের জন্য, আর তোমাকে তার জন্য চিন্তা না করে সেনাবাহিনীতে জয়েন করতে বলেছে। এরপর বিঞ্জু দৌড়ে সঙের কাছে এসে জিজ্ঞেস করে তার বোন কোথায়। সং তাকে জানায় তার বোন লুকাস গাছকে বিয়ে করার জন্য বাগদানের টাকা নিয়েছে, যে টাকা দিয়ে মূলত সে তরবারিটি কিনেছিল। তাকে এখন লুকাস গাছের সাথে বিয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বিঞ্জু সঙ্গে একটা লাথি দিয়ে তার বোনের কাছে আসে। ততক্ষণে তার বোনকে লুকাস গাছ ডিমনটি নিজের সাথে জড়িয়ে নিয়েছে, মানে তাকে লুকাস গাছ ডিমনের কাছে উৎসর্গ করা হয়ে গিয়েছে। বিঞ্জু তার বোনের কাছে যেতে চাইলে সেই গাছ ডিমনটি তার ডালপালা দিয়ে আঘাত করে বিঞ্জুকে মেরে ফেলতে চায়। তার বোন চিৎকার করে কান্না করছিল। তখন তার বোনের ভেতর থেকে সোলের একটা অংশ বের হয়ে এসে এই তরবারিতে ঢুকে পড়ে, আর তরবারিটি একা একাই গাছের ডালগুলো কেটে বিঞ্জুকে বাঁচিয়ে নেয়। এরপর বিঞ্জু সেই তরবারি দিয়ে সেই গাছে আঘাত করে, কিন্তু সে আর তার বোনকে বাঁচাতে পারেনি। তাই সে ভীষণ কান্না করছিল। তার বোন মারা যাওয়ার আগে বলে, আমি সবসময় তোমার সাথে থাকবো। এরপর বর্তমান সিনে ফিরে আসি। বিঞ্জু বলে, আমার বোন তিনারের আত্মা এই তরবারিতে প্রবেশের পর থেকে ডিমন শিকারের জন্য এই তরবারি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এরপর আমি ফেইয়ু গার্ডের একজন সোলজার পদে জয়েন করি, আর আমার পদোন্নতি হয় ফেইয়ু গার্ড প্রধানের। তাই আমার আর আমার বোনের সাথে ডিমনদের শত্রুতা রক্তে মিশে রয়েছে। বিঞ্জু শিয়াওকে বলে, আমার এই তরবারি কোনো ডিমনের আশেপাশে থাকলেই রিয়েক্ট করতে শুরু করে দেয়, কিন্তু এটা তোমাকে দেখে কোনো রিয়েক্ট করেনি, মানে তুমি ডিমন হলেও তোমার আত্মা পবিত্র। এসব শুনে শিয়াও ইমোশনাল হয়ে যায়। বিঞ্জু বলে, তিনারের মনের ইচ্ছা পূরণ হলে তার আত্মার বাকি 3টি অংশ আর 7টি ইন্দ্রিয় ফিরে আসবে, আর সে আবারও বেঁচে যাবে। শিয়াও বলে, তার ইচ্ছা কি? বিঞ্জু বলে, সকল ইভিল ডিমনদের ধ্বংস করা।
টিনা তোমাকে বিশ্বাস করে, তাই তুমি এটা নিয়ে হংয়ের কাছে যেতেই পারো। সে সুযোগে আমি তাকে চিরতরে মেরে ফেলবো। শিয়াও বলে, হং আর ডিমন রাজ্যের অন্য ডিমনরা কেউই ইভিল নয়। পিংজু হেসে বলে, তুমি কি জানো সে 100 বছর আগে কি করেছিল? শিয়াও বলে, আমি জানি না, আর না তো জানতে চাই। পিংজু বলে, পুরনো নথি থেকে আমি জানতে পেরেছি রাজকুমারী নিঙ্গানকে হং 100 বছর পূর্বে জাদু করে প্রেমের জালে ফাঁসিয়েছিল, আর তখন সে অনেক মানুষকেই মেরে ফেলেছিল। তখনই ডালি শিয়াওকে ডাকতে থাকে, তাই বিংজু তার তরবারিটি রেখে চলে যায়। ডালি এসে শিয়াওকে বলে, দেখো তো আমার মাঝে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? শিয়াও বলে, হ্যাঁ, তোমার ফেস অনেক গ্লো করছে। ডালি তো খুশি হয়ে যায়, সে তার রূপচর্চা করার টিপস পেয়ে গিয়েছে। সে তরবারিটি দেখে শিয়াওকে বলে, এটা তুমি কোথায় পেলে? শিয়াও বলে, টাকা হলে সব পাওয়া যায়। ডালি তরবারিটি দেখতে চাইলেই সেটা অ্যাক্টিভ হয়ে যায়। ডালি তো ভয় পেয়ে যায়, সে শিয়াওকে বলে, এই তরবারিটিকে আমাকে মেরে ফেলবে? শিয়াও বলে, তুমি ভালো ডিমন, তাই সে তোমাকে মারবে না। এরপর ডালি আসে লুলুকে খুঁজতে। সে দেখে লুলু বসে কান্না করছে। শিয়াও তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে, আমার বন্ধু ইয়াও ইয়াওকে খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গায় তাকে খুঁজেছি, সে কোথাও নেই। সবাই বলছে সে নাকি চলে গিয়েছে। আমি জানি সে চলে যায়নি। আমি তো তাকে ঘাস ফড়িং আর কিছু চকলেট গিফট রেখেছিলাম। সে এগুলো রেখে যাবে না। এদিকে আমরা একটি অন্ধ মেয়েকে দেখি। সে কোনো ফ্লাওয়ার লেডিকে খুঁজছিল। সে তো চোখেও দেখতে পাচ্ছিল না। তখনই কেউ তার মুখ চেপে তাকে কোথাও নিয়ে চলে যায়। এদিকে বিংজু আসে তার অ্যাসিস্ট্যান্ট ইয়ানের কাছে। সে বলে, আরে আপনার তরবারিটি কোথায়? এরপর সে আবারও বলে, বুঝেছি, আপনি সেখানে তরবারিটি দিয়ে এসেছেন। এখন কি গাড়ি বোঝাই সোনা আনার জন্য আমাদের সাহায্য করতে হবে? বিংজু হেসে বলে, ডিমন হান্টার তরবারি চলে গিয়েছে ডিমন কিংকে শেষ করার জন্য। এবার তো তার মৃত্যু নিশ্চিত। সোনার কথা ভুলে যাও। তবে ডিমন কিংকে শেষ করার জন্য ম্যাজিস্ট্রেট অফিস থেকে যে পুরস্কার দেওয়া হবে সেটা আমরা সকলেই পাবো। ইয়ান তাকে বলে, এই ম্যাজিস্ট্রেট অফিস তো নিজেই বিপদে রয়েছে। কিংহুয়া লিডারের মেয়ে নিখোঁজ। তাকে খুঁজে দেওয়ার দাবিতে তারা ম্যাজিস্ট্রেট অফিসে হামলা চালিয়েছে, সেটা ভেঙে ফেলার জন্য। এদিকে দেখি সেই লোকগুলো তো মিস্টার পারফেক্টকে নানাভাবে হুমকি দিচ্ছিল। তখনই সেখানে বিংজু তার সৈন্যদের নিয়ে চলে আসে। বিংজু তাদের বলে, তোমাদের সাহস হলো কি করে অফিসিয়াল গভর্নমেন্ট অফিসে এসে বিশৃঙ্খলা করার? এই সৈন্যদের প্রধান বলে, আমাদের কিংহুয়া সেক্টর লিডারের একমাত্র মেয়ে সকাল থেকে নিখোঁজ। বিংজু বলে, যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তার পরিবারের সদস্যদের এসে রিপোর্ট করতে হবে। এরপর দেখি মিস্টার মুচিং আর তার স্ত্রী এসেছে। তারা বলে তাদের মেয়ে ইউনি জন্ম থেকেই অন্ধ। আমরা আমাদের সৈন্য নিয়ে পরিবার সহ ডিমন নির্মূল করার জন্য পিংজিয়াংয়ে এসেছিলাম। আজ সকালে প্রথমে আমার মেয়ের বিড়াল ছানাটি হারিয়ে যায়, আর সে সেই বিড়ালটিকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি। আমরা পিংজিয়াংয়ে তাকে অনেক খুঁজেও পাইনি, শুধুমাত্র এই একটা জুতো পেয়েছি। মুচিংয়ের ওয়াইফ বলে, আমরা শুনেছি পিংজিয়াংয়ে আরও মেয়ে নিখোঁজ হয়েছে। বিংচু বলে, রিসেন্টলি ফেইয়ুগার সৈন্যরা ডিমন ক্লানে হামলা করেছিল। হয়তো সে বদলা নিতেই ডিমনরা এমনটা করছে। মুচিং বলে, আমার সৈন্যদের চোখে ফাঁকি দিয়ে কোনো ডিমনদের পালিয়ে যাওয়ার ক্ষমতা নেই। বিংজু বলে, আমি এই কেস খুব দ্রুত সমাধান করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। এরপর সে পারফেক্টকে বলে দেয় পুরো রাজ্যে নোটিশ জারি করতে। যতক্ষণ এই কেস সমাধান হচ্ছে কোনো মহিলা বাচ্চারা যেন ঘরের বাইরে রাতে বের না হয়। এদিকে লুলু ইয়াও ইয়াওয়ের গন্ধ সুখে সুখে পিংজিয়াংয়ের পিছনে থাকা একটি নদীতে চলে আসে। সে বলতে থাকে, ইয়াও ইয়াও এই নদীতে রয়েছে। সে তো ইয়াও ইয়াওকে খুঁজতে নদীতে নিজেই নেমে যেতে চায়, কিন্তু সে সাঁতার জানে না। তাই শিয়াও বলে, এটা ভুতুড়ে নদী। লুলুকে শান্ত করতে শিয়াও বলে, আমি খুব ভালো সাঁতার জানি, তাই আমি খুঁজে দেখছি এখানে তোমার ইয়াও ইয়াও রয়েছে কিনা। সে তরবারিটি উপরে তাদের কাছে রেখে নদীতে ঝাঁপ দেয়। সে দেখে পানির ভিতরে অনেকগুলো মেয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এখানে ইয়াও ইয়াও রয়েছে। শিয়াও তার কাছে গিয়ে দেখতে চায় তারা বেঁচে আছে কিনা। হঠাৎই সে মেয়েগুলোর চোখ খুলে যায়। শিয়াও তো ভয় পেয়ে যায়। শিয়াও নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরে উঠতে চায়, কিন্তু সেই অদ্ভুত মেয়েগুলো তার পা টেনে ধরে। শিয়াও বাধ্য হয়ে জেট প্যান্ডেলটি নিয়ে হংকে ডেকে পাঠায়। হং এসে দেখে শিয়াওয়ের অবস্থা খুবই খারাপ। মেয়েগুলোর থেকে শিয়াওকে সে বাঁচিয়ে নেয়। সে শিয়াওয়ের মুখে নিঃশ্বাস দিয়ে জ্ঞান ফিরায়। এদিকে হংয়ের উপস্থিতি টের পেয়ে ডিমন হান্টিং তরবারিটি রিয়্যাক্ট করতে শুরু করে। লুলু আর ডালি তো ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে।
এরপর শিয়াওয়ের সম্পূর্ণ জ্ঞান ফিরতে সে দেখে লুলু আর ডালি আর বিংজু তার পাশে বসে রয়েছে। ডালি বলে বিংজু তাকে বাঁচিয়েছে। এটা শুনে তো সে অবাক হয়ে বলে, আপনি কি করে আমাকে বাঁচিয়েছেন? বিংজু বলে, নয়তো আর কে তোমাকে বাঁচাবে? আমাকে তো তিনার সিগন্যাল দিল এখানে শক্তিশালী ডিমনের উপস্থিতি রয়েছে বলে। শিয়াও বলতে চায় পানির ভিতরের ঘটনা। বিংজু বলে, আমি দেখেছি এই পানিতে অতৃপ্ত আত্মায় ভরা, যাদেরকে অন্যায়ভাবে মেরে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমি লোক লাগিয়েছি এই নদী থেকে মৃতদেহ উদ্ধারের জন্য। লুলু শিয়াওকে বলে, তুমি কি সেখানে ইয়াও ইয়াওকে দেখেছ? শিয়াও বলে, হ্যাঁ, সে ছাড়াও আরও 6টি মেয়ে রয়েছে। এটা শুনে তো লুলু কাঁদতে শুরু করে। বিংজু লুলুকে জিজ্ঞেস করে সে মৃতদের মধ্যে কাউকে চিনে কিনা। লুলু বলে, ইয়াও ইয়াও আমার বন্ধু ছিল, যেমন আমার ভালো বন্ধু শিয়াও আর ডালি। ডালি তাকে সান্ত্বনা দিচ্ছিল। বিংজু তাদের এখান থেকে চলে যেতে বলে, কারণ তার মৃতদেহ দেখলে আরো বেশি দুঃখ পাবে। শিয়াও তো ভাবছিল সে তো পানির ভিতরে হংকে দেখেছিল, কি করে এই বিংজু তাকে বাঁচিয়ে নিল। তাই সে আবার বিংজুকে জিজ্ঞেস করে সে কি তাকে পানির ভিতরে থেকে মুখে শ্বাস দিয়েছিল কিনা। বিংজু বলে, কি সব উল্টো পাল্টা বলছো? পানির ভিতরে শ্বাস দেওয়া যায় নাকি? আর তোমার শ্বাসের প্রয়োজন হয়নি। এটা শুনে তো শিয়াও খুশি হয়ে যায়। সে বিংজুকে বলে, এত রাগের কিছু নেই, আমি তো শুধু জানতে চেয়েছিলাম বলে সে চলে যেতে নেই। বিংজু তাকে ডেকে তরবারিটি আবারও তাকে দিয়ে দেয়। এরপর দেখি শিয়াও তো শাওয়ার নিচ্ছিল আর তার হাতে পেন্ডেন্টটি নিয়ে ভাবছিল এই হংই তাকে বাঁচিয়েছিল নিশ্চয়। তখনই হংই চলে আসে আর সে দেখে শিয়াও বাথটবে বসে বসে তাকে ডাকছে। সে লজ্জা পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। সেও ভাবে হয়তো পানিতে পড়ে তার পেন্ডেন্টটি নষ্ট হয়ে গিয়েছে, আর নয়তো এই হংই তাকে মিথ্যে বলেছে। সে বলে, আমি তো মানুষকে বোকা বানাই আমার খাবারের জন্য, আর এই হংইও মানুষকে বোকা বানাচ্ছে। এসবের বাইরে থেকে হং শুনছিল। হঠাৎই তরবারিটি অ্যাক্টিভ হয়ে যায়। হং তরবারির কাছে গিয়ে বলে, তুমি কি নিজেকে এখনো মানুষ ভাবছো? তুমি নিজেও তো ডিমন, তাহলে কেন ডিমনদের উপর তোমার এত রাগ? এটা শুনে তরবারিটি শান্ত হয়ে যায়। তরবারির আওয়াজ শুনে শিয়াও এসে দেখে সেখানে কেউই নেই। সে ভাবে নিশ্চয়ই তরবারিটি একা একাই এমন করছে। এদিকে বিংজু সকল মৃতদেহগুলো চেক করছিল। তারা অনেকদিন আগেই মারা গিয়েছে, কিন্তু তাদের বডি এখনো সতেজ রয়েছে। সবারই চোখের ভিতরটায় একদম কালো হয়ে গিয়েছে। তাদের শরীর থেকে কেউ ব্লাড শুষে নিয়ে মেরে ফেলেছে। বিংজু একটা মন্ত্রপুত পেপার একটা ডেথ বডির পায়ে লাগাতেই সেটা জ্বলে যায়। বিংজু বুঝতে পারে কেউ এই মেয়েগুলোর আত্মা বন্দি করে রেখেছে। এরপর মৃতদেহের পরিবারের লোকেরা এসে বডি শনাক্ত করে কান্নাকাটি করছিল। অফিসের ছাদের উপরে শিয়াও, লুলু আর ডালি লুকিয়ে ইয়াও ইয়াও এর বডিটি দেখছিল। তার পরিবারে কেউ আসেনি। লুলু তো কাঁদছিল। ডালি তার মুখ চেপে ধরে রেখেছে যাতে করে কোনো ফেউকার তাদের দেখে না ফেলে। এরপর লিডার মুচেং আর তার স্ত্রী আসে তাদের মেয়ের বডি শনাক্ত করতে, কিন্তু এখানে তাদের মেয়ের বডি পাওয়া যায়নি। এরপর বিংজু তাদের জানায় এই সকলের মৃত্যু কিভাবে হয়েছে। মুচিং বলে, এই আত্মবন্দি করার টেকনিক তো খুবই কঠিন, শত বছর ধরে কেউ আর এটা করতেও পারেনি। মুচিং এর ওয়াইফ বলে, এই টেকনিকটা করতে পারতো ডিমন রাজা হংই। মুচিং বলে, আমাদের মেয়ের বডি পাওয়া যায়নি, হয়তো সে বেঁচে আছে, তাকে দ্রুত খুঁজে বের করুন। এরপর তারা অপরাধীর শাস্তির দাবি জানিয়ে চলে যায়। এই ছবি উপর থেকেই শিয়াও ডালিরা দেখছিল। এরপর বিংজু পারফেক্টকে বলে, আপনি এই সিটির একজন লোকাল ম্যাজিস্ট্রেট হওয়ায় আপনি কি এই কেসে কোনো সাহায্য করতে পারেন না? পারফেক্ট বলে, আপনি খুব ভালো করে জানেন এই ডিমন ধরা আমার ক্ষমতার বাইরে। বিংজু বলে, ডিমন ধরতে হবে না, শুধু আপনার মেয়ে দুটোকে ডিমন ধরা টুপ হিসেবে ব্যবহার করতে চাই। এটা শুনে তো পারফেক্ট ভয় পেয়ে বলে, কখনোই না। বিংজু বলে, চিন্তা করবেন না, তাদের কোনো ক্ষতি হবে না, ফেউকারটা তাদের সাথেই থাকবে। বিংজু বলে, ওদের পরের টার্গেট আপনার মেয়েরাও হতে পারে। পারফেক্ট বলে, আমার মেয়েদের সাথে এমনটা কখনোই হতে পারে না। হঠাৎ করে লুলু ডালিয়া শিয়াওকে নিয়ে ছাদ থেকে বিংজুদের সামনে পড়ে যায়। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।